আমারও মনে হচ্ছে মানে কৃষ্ণ বনলতাকে নিয়ে খুব কনসার্ন দেখাচ্ছে, সবসময় ওকে চোখে চোখে রাখছে। বলুন তো, আমি বুঝতে পারছি না আমি চেম্বারে গেলে তোমার অসুবিধাটা কি হবে। আচ্ছা তুমি বলো, ডক্টর সেন তোমার খেয়াল রাখার জন্য আমাকে যা যা করতে বলেছেন, কোনো কিছুতে আমি কোনো ত্রুটি রেখেছি? রাখিনি তো। আর ইনি যখন এত বড় ডক্টর, আই এম শিওর ইনি এমন কিছু বলবেন না যেটা আমাদেরকে কনফিউজ করে দেবে। আর যদি আমি কিছু ভুলেও যাই, তুমি আছো তো, তুমি মনে করিয়ে দেবে। আর তুমি কেন বুঝতে পারছো না অনুভব? প্রথমবার গেলে ডক্টরের সাথে অনেক ডিটেলে কথা বলতে হয়, অনেক কিছু বলতে হয়। সব কথা একটা ছেলের সামনে বলা যায় না, অস্বস্তি হয়। এই বনলতা, একটা ছেলে বলছো কেন? ছেলে আবার কি? আমি তোমার হাজবেন্ড। তোমার ভেতরে যে রয়েছে তার পাপা আমি। আমার সামনে বলা যায় না এমন কি কথা থাকতে পারে? থাকতে পারে, 100% থাকতে পারে। আর সেসব কথা আমি তোমার সামনে বলতে কমফোর্টেবল নই অনুভব। দেখো, তুমি তো আমাকে খুব সহজে মেনে নাওনি। আর এই প্রেগনেন্সির বিষয়টা, এটাও তুমি প্রথমে মানতে চাওনি। আমাকে প্রেগনেন্সি কিট নিয়ে টেস্ট করিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বাড়ির সকলকে সাক্ষী রেখে তারপর তুমি বিশ্বাস করেছো যে বাচ্চাটা আসছে সেটা তোমারই। সুতরাং এটা বলাই যায় যে আর বাকি 5টা কাপলের মতন সুস্থ স্বাভাবিক জীবন আমাদের নয়। হ্যাঁ মানছি, আমি প্রথমে ব্যাপারটা মেনে নিতে পারছিলাম না। যখন আমি বুঝতে পারলাম, তারপর থেকে আমার কোনো কাজে কোনো অবহেলা, কোনো দায়িত্ব পালনে কোনো ত্রুটি তুমি পেয়েছো? টাইম টু টাইম তোমাকে চেক আপে নিয়ে যাওয়া, টেস্ট করানো, এসব কি আমি করিনি? আর আজ যখন এত বড় ডক্টরের কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করে তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি আমাকে চেম্বারে ঢুকতে দেবে না? দিস ইজ নট ফেয়ার। অনুভব, প্লিজ ছেলে মানুষই করো না। দেখো, তুমি আমার সম্পর্কে অনেক কিছু জানো না, আমিও তোমার সম্পর্কে অনেক কিছু জানি না। আমাদের মধ্যে যে বেবিটা এসেছে সেটা অ্যাক্সিডেন্টালি বলা যায়। দেখো অনুভব, আছে তোমারও কোনো মেডিকেল কমপ্লিকেন্সি হয় তাহলে তুমিও আমাকে সবকিছু সহজে বলতে পারবে না। আর আমিও ডক্টরকে তোমার সম্পর্কে অতটা বলে উঠতে পারবো না যতটা তুমি জানো। আমার ক্ষেত্রেও তাই বলো। তাই বলছি, শুধুমাত্র তুমি যদি চেম্বারে না ঢোকো তাহলেই আমি ডাক্তারের কাছে যাব। নাহলে আমি যাবো না, ব্যাস বলে রাখলাম। ঠিক আছে, আমি বাইরে থাকবো, তুমি ভেতরে যেও। তোমার সঙ্গে ওনার কথা হয়ে গেলে তারপরে আমি কথা বলে নেব। ওকে? থ্যাঙ্কস। কামিং ম্যাম। ইয়েস, কাম ইন। ম্যাম, ইনি মিসেস বনলতা চ্যাটার্জি। বসো বসো, তুমি যাও। ওকে। আমি তোমাকে তুমি করে বলছি, তুমি করে বললে আমার কথা বলতে সুবিধা হবে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, কথা বলি। চেক আপ পরে হবে। দাও, তোমার আগের কি ফাইল আছে? দাও। এই ফাইল রেখে কোনো লাভ নেই। লাভ নেই মানে? তুমি আগে বসো, বসে কথা বলি। তুমি হঠাৎ এত আপসেট হয়ে গেলে কেন? আপনাকে কি বলবো আর ম্যাডাম, তুমি আগে জলটা খাও, শান্ত হও, তারপর কথা বলি। থ্যাংক ইউ। বলো আমায়, কি হয়েছে যার জন্য তুমি এত কান্নাকাটি করছো? আপনাকে কোনো মিথ্যে কথা বলতে চাই না, সবটা সত্যিই বলতে চাই। এই ফাইল দেখে কোনো লাভ নেই। আই এম নট প্রেগনেন্ট। আমার এই বন্ধু স্ত্রীর ট্র্যাক রেকর্ড খুব সাংঘাতিক। ওর একটা ক্রিমিনাল ইনক্লিমেশন রয়েছে। আমার বন্ধুর প্রথম থেকেই এই প্রেগনেন্সি নিয়ে একটা সন্দেহ ছিল। আর ওর নানান কিছু দেখে মনে হয়েছে যে মেয়েটি আদৌ প্রেগনেন্ট নয়। তুমি প্রেগনেন্ট নও? তাহলে বেবি বাম্প? ফেক, সব ফেক। আমি আমার প্রেগনেন্সি ফেক করেছি। সব যখন ফেক, তাহলে তুমি এখানে আমার সময়টা নষ্ট করতে কেন এলে?
তোমার হাজবেন্ডকেও ভেতরে নিয়ে আসোনি। তিনি কি তোমার এই নাটকটা সম্বন্ধে কিছুই জানেন না, তাই তুমি ভেতরে নিয়ে আসোনি? আর তোমার ফ্যামিলির লোকজন তারাও জানেন না? না। তাহলে তাহলে সকলের সঙ্গে এই ফেক নাটকটা কেন করে চলেছো তুমি? তুমি সকলকে এভাবে কেন চিট করে চলেছো? এটা এক ধরনের অন্যায়, তুমি সেটা জানো না? অন্যায় তো আমার সাথে হয়েছে, আমার সাথে অন্যায় হয়েছে। আমি তো আমার সংসারটা বাঁচাতে চেয়েছি, আমার সংসার, ব্যাস ওইটুকুনি বাঁচাতে চেয়েছি আমি। যে সংসারটা কিভাবে ভালোবেসে গড়ে তুললাম সেটা বাঁচাতে চাইবো না? আমার তো কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমি তো কারোর ক্ষতি করতে চাইনি। আপনি বলুন না, নিজের সংসারটা বাঁচানো, যেটা আমি তিলে তিলে গড়ে তুলেছি, সেটা কি খুব গুরুতর অন্যায়, অপরাধ? কেন তোমাকে সংসার বাঁচানোর জন্য এমন একটা কাজ করতে হচ্ছে সেটা না জানা অবধি আমি বলতে পারবো না এটা ন্যায় না অন্যায়। বলবো, আপনাকে সবটা বলবো। আসলে আমাকে একটা মিথ্যের আশ্রয়ে বাঁচতে হচ্ছে, আপনার হেল্প লাগবে। আমার এই মিথ্যেটা বাঁচিয়ে রাখতে হবে ডক্টর, নাহলে আমার প্রাণটাও চলে যেতে পারে। আপনি প্লিজ প্লিজ আমাকে হেল্প করুন এই মিথ্যেটা বাঁচাতে। ও দিদি ভাই, দিদি ভাই, আমার না অনেক দিন ধরেই একটা কথা মাথায় ঘুরছে, তোমাকে বলবো? কথাটা ঠিক না ভুল একটু বলো তো। কি কথা বল না। ঠাকুরের নাম করেই বলছি, আবার নজর না লাগে বাবা। জানো দিদি ভাই, আমার মনে হচ্ছে অ্যাট লাস্ট বনলতা আর কৃষ্ণর মধ্যে একটা ভাব ভালোবাসা, একটা বোঝাপড়া সম্পর্ক তৈরি হয়েছে। হ্যাঁ রে, তোরও মনে হচ্ছে এই ব্যাপারটা? আমারও মনে হচ্ছে, জানিস তো, আমারও মনে হচ্ছে। মানে কৃষ্ণ বনলতাকে নিয়ে খুব কনসার্ন দেখাচ্ছে, সবসময় ওকে চোখে চোখে রাখছে, খেয়াল রাখছে, ওর নজর রাখছে, এই তাই না বল? তারপর দেখো না, এই যে সেদিনকে বনলতা ওর মায়ের সাথে চলে গেল কৃষ্ণকে না জানিয়ে, ছেলের কিন্তু আমার ভারী রাগ হয়েছে। তারপর আজকে ও যে ডাক্তারের কাছে নিয়ে গেল বনলতাকে, মানে এইসব দেখে না আমার খুব স্বস্তি হচ্ছে গো, সত্যি। কৃষ্ণটা ভাবছে বলো বনলতার কথা। উফ, সব যেন ঠিক হয়ে যায় ঠাকুর, দুটোতে এবার মিলমিশ হোক। সব ঠিক হয়ে যাবে ছোট, দেখিস সব ঠিক হয়ে যাবে। একটা বাচ্চা না সংসারে মিরাকল ঘটাতে পারে। বাচ্চাটা আসছে, তাতেই দুজনের মধ্যে এত মিলমিশ হয়ে গেছে। আর এসে গেলে কি হবে বলতো? এসে গেলে না প্রেম একেবারে উপচে পড়বে। তাই যেন হয় গো।